সরি, এখানে কমপ্লায়েন্স ইজ প্যারামাউন্ট, মানে অনেক কমপ্লায়েন্স পালন করতে হয়। তাহলে চলেন দেখি কমপ্লায়েন্স গুলো কি কি। থ্রি পয়েন্ট টু, থ্রি পয়েন্ট থ্রি, ডকুমেন্টেশন ইজ দ্য কি। আন্তর্জাতিক বাণিজ্যে মূলত ডকুমেন্টেশন, অনেক বেশি ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। বিল অফ লেডিং, মানে ইনভয়েস থেকে শুরু করে বিল অফ লেডিং, এলসি দেয়া, আরো অনেক কিছু। সো অনেকগুলা ডকুমেন্টেশনের প্রয়োজন হয়, যেটা লোকাল বাণিজ্যে প্রয়োজন হয় না। তারপরে আসেন আমরা দেখি 3.5, সিক্স, সেভেন, লিগাল কাউন্সিল। আচ্ছা, আমাদের তাইলে 3 নাম্বার চ্যাপ্টারটা শেষ হলো। নাজমুল, আপনি কি দেখতে পাচ্ছেন? স্যার আমার নেটওয়ার্ক বের করে দিছিল এই মাত্র, আচ্ছা, আমি 1 মিনিট আগে বের করে দিছিল। না, আমি আপনার শুনতে পাচ্ছি কিন্তু। স্যার নেট আজকে অনেক ডিস্টার্ব করতেছে তো, অনেক জায়গায় মাঝে মাঝে কেটে যাইতেছে, এই কারণে বুঝতে পারতেছি না অনেক কিছু। আচ্ছা, আমাদের 4 নাম্বার চ্যাপ্টারটা এবার দেখি, যেটা ডেভেলপিং এ উইনিং এক্সপোর্ট স্ট্র্যাটেজি। আমরা কিভাবে একটা রপ্তানি কৌশল নির্ধারণ করব। রপ্তানি কৌশলের মধ্যে সে আমাদেরকে কিছু জিনিস সাজেশন দিয়ে দিছে। সে যেসব প্যারাগ্রাফ সাজেশন দিছে, আমরা ওই সাজেশন গুলোর উপরেই লিখি। এর উপরে যদি লিখি, তাহলে আপনি দেখবেন এখানে আমরা চ্যাট জিপিটি কে বলি যে এইগুলো দেখে, এই জায়গাটায় কিন্তু আমাদের এই ইন্টারন্যাশনাল ট্রেডের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যে আমরা এই এক্সপোর্ট কৌশল কিভাবে নির্ধারণ করব। এক্সপোর্ট মানে আমি একজন ব্যবসায়ী, আমি রপ্তানি করতে চাই। আমার তো শুধু রপ্তানি করতে চাই বললেই রপ্তানি হয়ে যাবে না, তাই না? আমাকে কিছু জি স্ট্র্যাটেজি স্যার। নির্ধারণ করতে হবে। সো এই স্ট্র্যাটেজি গুলো আমরা শিখবো। রাইট অন, এই কয়েকটা স্ট্র্যাটেজি সে আমাকে সাজেশন দিছে, তুমি এই কয়েকটা স্ট্র্যাটেজি আলোচনা করো। এটা আমরা তাকে বলে দিব যে তুমি 500 ওয়ার্ডের মধ্যে লিখে দাও। এগুলা কিন্তু ওই যারা বিবিএমবিএ পড়ে তাদের প্রত্যেকটা, আমরা যখন বিবিএমবিএ পড়েছি প্রত্যেকটাতে একটা কোর্সে আছে, 4 মাস পড়ানো হয়, বুঝছেন? তা আমরা যেটা শিখতেছি এখানে হচ্ছে চ্যাট জিপিটি সহায়তায় খুব স্বল্প সময়ে আমরা এটার একটা ধারণা পেয়ে যাচ্ছি, এটার উপর একটা লেখা রেডি করতেছি উইদিন 500 ওয়ার্ড। কারণ আপনি বিবিএমবিএ করলে আপনি 4 মাসে যেই জিনিস পড়তেন, এখানে আপনি কিন্তু এটার উপরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নিয়ে উইদিন কয়েক মিনিটের মধ্যেই রেডি করে ফেলছি একটা কন্টেন্ট। জি স্যার, আমরা যে প্রথমে যে 7টা সেগমেন্ট নিছি, এই সেগমেন্টের উপরেই তো আমাদের সবকিছু করতে হবে, কন্টেন্টটা তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদের এই কন্টেন্টটা 7টা সেগমেন্টের উপরে আমরা লিখছি। আমরা দেখেন 1 থেকে 3 নাম্বার স্যার সেগমেন্ট পর্যন্ত লেখা শেষ করছি, এখন 4 নাম্বার সেগমেন্ট লিখছি। So, এই 7টা সেগমেন্ট যখন শেষ হবে, হ্যাঁ তারপরে আমরা যেটা করব, এটাকে গ্রামার এবং স্পেলিং চেকের জন্য আরেকটা সফটওয়্যার আছে, grammarly.com। আপনি কি কখনো ব্যবহার করেছেন grammarly.com? জি না স্যার। হ্যাঁ, ওইটাতে যাবো। ওইটাতে গিয়ে আমরা এটার মানে ভাষাগত কারেকশন যদি প্রয়োজন হয় এগুলা করব। তারপরে আমরা এসইও বলে না, অন পেজ এসইও,
অন পেজ এসইও জি স্যার। করব, এই লেখাটারই অন পেজ এসইও করব। অন পেজ এসইও করার পরে আমরা এই লেখাটা কত স্কোর দাঁড়াইলো এটা দেখে আমরা একটা পোস্ট করব। আজকে পোস্ট করলে আমাদের আজকের ক্লাসে দেখবেন এটুকুই যথেষ্ট হবে, এনাফ হবে। চলেন আমরা লেখাটা রেডি করি। এজন্য আপনাকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, আপনি যদি এই চ্যাপ্টার গুলো আলাদা আলাদা করে সুন্দরভাবে এটা রেডি করতেন তাইলে আমরা আজকের ক্লাসে শুধু এসইওটা করে চলে যেতে পারতাম। কিন্তু আপনি যেভাবে লিখেছেন এটা আর্টিকেল হয় না, এটা একেবারে অজগরল একটা অবস্থা। ফিউচারে আরেকটু সাবধানী থাকবেন, আরেকটু মানে সতর্ক থাকতে হবে, কেমন? তাইলে 4.1-এ আমরা এখানে লিখছি, আমরা কিন্তু এই যে এক্সপোর্ট স্ট্র্যাটেজি ডেভেলপ করতেছি। সো এক্সপোর্ট স্ট্র্যাটেজিতে এখানে প্রথমেই বলছে যে এন্টারিং ফরেন মার্কেট থ্রু এক্সপোর্টিং ক্যান বি এ রিওয়ার্ডিং ভেঞ্চার, বাট ইট রিকোয়ার্স এ ওয়েল ডিফাইন্ড স্ট্র্যাটেজি টু সাকসিড। অনেক বেশি লাভ করতে পারবেন রপ্তানি করতে পারলে, এটা আমরা সবাই জানি। কিন্তু রপ্তানি কিভাবে করব, এর জন্য একটা খুব সুন্দর নীতিমালা দরকার আপনার। নীতিমালার মধ্যে কি লেখা থাকবে এগুলাই আমরা এখানে আলোচনা করছি। ধরেন প্রথম হচ্ছে আপনি কি প্রোডাক্ট রপ্তানি করবেন, কোন দেশে রপ্তানি করবেন, আপনার সম্ভাব্য বায়ার কারা হবে, ওই বায়ারের সাথে যোগাযোগ করা, বায়ারকে কনভিন্স করা, বায়ারের সাথে প্রাইস নেগোশিয়েট করা, মানে অনেকগুলো বিষয় কিন্তু এক্সপোর্টের সাথে জড়িত। তো আপনি যখন এটা একটা এক্সপোর্ট স্ট্র্যাটেজি তৈরি করতে বলছে, তো আমরা দেখি আসেন কিভাবে তৈরি করা যায়। প্রথম বলছে যে এই এক্সপোর্ট স্ট্র্যাটেজিতে মার্কেট রিসার্চ এন্ড প্রোডাক্ট সিলেকশন একটা বড় পার্ট। মার্কেট রিসার্চ হচ্ছে আমি কোন দেশে যাব। আমার তো আজকে আমার মনে হইলে যে আমি ইন্ডিয়াতে রপ্তানি করি, হবে হবে না। আমরা নিজেরাই ইন্ডিয়ান জিনিসপত্র কিনে নিয়ে আসি। তা ইন্ডিয়া তো চাইলেও আমি রপ্তানি করতে পারবো না, এমন অনেক প্রোডাক্ট আছে আমাদের চাইতে সস্তায় ওরা উৎপাদন করতে পারে, হবে না। আবার ইউরোপে রপ্তানি করতে চাইলে তারা আমাদের সাথে বেশি প্রাইসে উৎপাদন করে, আচ্ছা ইউরোপে রপ্তানি করি। ইউরোপে রপ্তানি করার ক্ষেত্রে আবার কিছু নিয়ম কানুন আমাকে মানতে হবে, যে নিয়ম কানুন গুলা আমরা ওই সার্টিফিকেশন অথরিটি থেকে পাবো। আচ্ছা আসেন দেখি এটা সে কি কি বলছে। প্রথমটা হচ্ছে ফাইন্ডিং দ্য রাইট পার্টনার, ডিস্ট্রিবিউটর এন্ড সেলস চ্যানেল। দ্বিতীয় প্রথমটা আমরা কি করেছিলাম যে মার্কেটটাকে রিসার্চ করতে হবে, কি প্রোডাক্ট রপ্তানি করবো ওই প্রোডাক্টটা নির্ধারণ করতে হবে। আর দেখলাম হচ্ছে আমরা প্রোডাক্ট সিলেকশন করব। তৃতীয়বার আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের প্রোডাক্ট সিলেকশন হলো পার্টনার নির্ধারণ করতে হবে। চতুর্থবার এসে সে আমাকে বলতেছে যে আন্তর্জাতিক বাণিজ্যে যে সকল রিস্ক আছে বা ঝুঁকি আছে ওই ঝুঁকিগুলা কিভাবে মোকাবেলা করব তার একটা পলিসি আগে থেকেই আমাদের নির্ধারণ করতে হবে। তা ঝুঁকিগুলা কি কি? ঝুঁকিগুলা হচ্ছে এখানে দেখেন উনি বলে দিছে কারেন্সি ফ্লাকচুয়েশন। আজকে ডলারের দাম বাড়ে, কালকা ডলারের দাম কমে। এখন ডলারের দাম বাড়লে এবং কমলে আমার রপ্তানির কি অবস্থা হবে, এটা আগে থেকেই বুঝতে হবে আমাকে, বুঝছেন? তারপরে আসেন এখানে এই পর্যন্ত নিই আমরা। একটা হচ্ছে কারেন্সি ফ্লাকচুয়েশন, দ্বিতীয় বিষয়টা হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি। ধরেন ওই দেশে মারামারি লাগলো, আমাদের মতো আমাদের সরকার এবং বিরোধী দল যেভাবে পলিটিক্যাল কেওয়াস করে এরকম কেওয়াস সৃষ্টি হইল। তারপরে ইকোনমিক রিস্ক, ধরেন রিজার্ভের অবস্থা খারাপ, 12টা বাজে গেছে, এরকম কোন থ্রেড যদি ওইসব দেশে থাকে তাইলে আমি যে রপ্তানি করব আমি টাকা ফেরত পাবো কিনা, বা আমার টাকাটা যেটুকু পাওয়ার এটুকু পাবো কিনা। তারপরে আমার আসতে পারে লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন রিস্ক। আমি যে প্রোডাক্টটা রপ্তানি করতেছি এটা কিসে বহন করতে হবে, এটা কি বাসে মানে ট্রাকে করে নিয়ে যাওয়া যাবে, নাকি অনেক বেশি বাড়ি জাহাজে নিতে হবে, আমি কি নাকি ইয়ারে বা এরোপ্লেনে পাঠাবো, এই ধরনের লজিস্টিক্স গুলো আছে কিনা। যদি শিপিং লাইনের প্রয়োজন হয় তাহলে আমি কোন শিপিং লাইনে পাঠাবো, কত টাকা ফ্রেট পড়বে, ইন্স্যুরেন্স কত টাকা দিতে হবে, এই বিষয়গুলো জানা। তারপর হচ্ছে ক্রেডিট এন্ড পেমেন্ট রিস্ক। আপনি যদি বাকিতে বিক্রি করতে হয়, ধরেন যেসব দেশে আপনার এক্সপোর্ট হবে ঠিক আছে, কিন্তু টাকাটা তো সে প্রোডাক্টটা পাওয়ার পরে দিবে। সো প্রোডাক্ট পাওয়ার পরে ঠিকমতো টাকাটা দিবে তো, মানে এক্সপোর্টার টাকাটা পাবে কিনা এটাও কিন্তু একটা রিস্ক। যদি না পায় তার কিন্তু ব্যবসা লাল বাদ। তারপর হচ্ছে মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজি, কিভাবে আমি ওইসব মার্কেটে যাব তার কিছু স্ট্র্যাটেজি হতে পারে। এই স্ট্র্যাটেজি গুলা আমি আগে থেকে ঠিক করব।
যেমন ধরেন কেউ ডাইরেক্ট এক্সপোর্ট করে, কেউ একজন পার্টনার নিয়ে পার্টনারের কাছে ওই জায়গায় একটা জয়েন্ট ভেঞ্চার করে করে নিজেদের আউটলেটে রেখে বিক্রি করে, কেউ ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে, যে আমার একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড আছে, তুমি আমার এই ব্র্যান্ড ইমেজ এবং ব্র্যান্ড নামটা ব্যবহার করে তোমার দেশের প্রোডাক্টটা বিক্রি করো, এরকম। সো আপনি কোন স্ট্র্যাটেজিতে এক্সপোর্ট করবেন এটা নির্ধারণ করতে হবে আপনার এক্সপোর্ট পলিসির মধ্যে। তারপরে আসেন আমাদের 4 নাম্বার জি স্যার। চ্যাপ্টার শেষ, এবার 5 নাম্বার চ্যাপ্টারে আমরা দেখি। সে আমাকে সাজেশন দিছে যে তুমি 5 নাম্বার চ্যাপ্টারে ফাইন্ডিং ইউর ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্সিং ইউর ইন্টারন্যাশনাল ট্রেড অপারেশন। তুমি যে আন্তর্জাতিক বাণিজ্যে যাবা, আন্তর্জাতিক বাণিজ্যে তো টাকার প্রয়োজন আছে, মানে অনেক টাকা লাগে। সো এই টাকাগুলো তুমি জি কোথা থেকে পাও? সো দেখি আন্তর্জাতিক বাণিজ্যে কিভাবে টাকা সংস্থান করা যায়। আপনি ব্যাংকের এলসির নাম শুনছেন? জি না স্যার, ওইভাবে। আচ্ছা, এলসিটা হচ্ছে যখনই আপনাকে কোনো বায়ার অর্ডার দিবে যে আমি তোমার কাছ জি থেকে স্যার। এই প্রোডাক্টটা ধরো 50 লাখ টাকা কিনবো, ওই বায়ারের অর্ডার এই পত্রটা মানে ওয়ার্ক অর্ডারটা যদি কোনো ব্যাংকে নিয়ে দেখানো হয় যে আমি এই 50 লাখ টাকার প্রোডাক্ট রপ্তানি করার জন্য অর্ডার পাইছি, আপনি আমাকে 30 লাখ টাকা দেন, কারণ আমার র মেটেরিয়ালস কিনতে 25 লাখ লাগবে, লেবার ওয়েস্টেজ দিয়ে 30 লাখ টাকা দেন। আমি এই প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার পরে যখনই 50 লাখ টাকা পেয়ে যাব, তখনই আপনার 30 লাখ টাকা দেনা সুদে আসলে পরিশোধ করুন। ব্যাংক তখন তাকে টাকা দেয়। জি স্যার। মানে এই মানে টাকা দেয় বলতে একটা এলসি দেয়, বা ব্যাংক তার মেকানিজম থেকে কিছু লোন দেয়। ওই টাকাটা নিয়ে কিন্তু সব র মেটেরিয়ালস কিনে এবং অপারেশনটা চালায়। আবার যখন সে বায়ারকে সাপ্লাই দিয়ে দিল, তখন বায়ার যখন তার এলসিটাকে ক্যাশ করে দেয়, তখন এই টাকাটা থেকে আগে সে ব্যাংকের দেনা পরিশোধ করে তারপরে তার টাকা নেয়। এই যে আন্তর্জাতিক বাণিজ্যের অপারেশনটা ফাইন্যান্স করে, এই ফাইন্যান্সিং সিস্টেমের উপরে আমরা আলোচনা করব জি স্যার। এই লেখায়। এটা আমরা তাকে বলি যে ফাইন্যান্সিং একটা ইম্পর্টেন্ট ইস্যু, তারপরে আমরা খুব বেশি বর্ণনা করে উইদিন 300 ওয়ার্ডের মধ্যে লিখতে পারি। 300 ওয়ার্ডস। যেটা বলছিলাম যে একটা এলসি সিস্টেমে আসে, বায়ার এলসি দেয়, তারপর সাপ্লায়ার তৈরি করে প্রোডাক্ট পৌঁছে দেয়, বায়ার প্রোডাক্ট পেয়ে এলসিটা ক্যাশ করে দেয়। অথবা এক্সপোর্ট ফাইন্যান্সিং এর ব্যবস্থা হতে পারে, ট্রেড ফাইন্যান্সিং এর ব্যবস্থা হতে পারে। এখানে সে ফাইন্যান্সিং এর বেশ কয়েকটা ইয়ে হচ্ছে, নেটওয়ার্ক আসলে ডিস্টার্ব হচ্ছে। জি তা স্যার। আমরা কিন্তু কন্টেন্টটা তৈরি করতেছি। তা এখন কন্টেন্টটা নেক্সট জি ক্লাস থেকে আপনি যখন কোনো হোমওয়ার্ক দিব একটু সিরিয়াসলি করে জমা দিয়েন। প্রয়োজনে আগে ফোনে আমার সাথে দেখাই নিবেন স্যার এটা মানে হলো কিনা। কারণ হচ্ছে কি, আমরা ক্লাসে চাচ্ছিলাম যে ওই হোমওয়ার্কটা রেডি থাকলে আমরা ক্লাসে কিন্তু আর এটা করা লাগতো। আমি দেখেছি, দেখে চিন্তা করলাম যে জি ক্লাসে স্যার। প্রথম দিন হিসাবে আপনাকে বুঝাই দিই। কারণ হঠাৎ করে যদি বলি যে আপনার এটা কিছুই হয় নাই, তাহলে আপনি ডিমোরালাইজ হয়ে যাবেন, আপনি কষ্ট পাবেন। এর চাইতে আজকে আমরা একটা পূর্ণাঙ্গ ক্লাসে একটা কন্টেন্ট রেডি করে দেখাইলাম, পরবর্তী থেকে আপনি এইগুলো একটু কেয়ারফুল হবেন যেগুলো। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা এই প্রথম সাইডটা নিয়ে কাজ করি, কারণ আমাদের তো জি বেসিক্যালি দরকার হচ্ছে এটার একটা কনসেপ্ট, মানে একটা কন্টেন্ট রেডি করে কিভাবে এটারে অন পেজ এসইও পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আমরা তো একটা কনসেপ্ট ভিত্তিক কাজ করতেছি, এই কনসেপ্টটাই। স্যার, আমরা যে কয়টা সেগমেন্ট নিব সেই কয়টা সেগমেন্টের উপরেই তো আমরা কন্টেন্টটা তৈরি করব। হ্যাঁ, যে কয়টা সেগমেন্ট নিব ওই কয়টা সেগমেন্টের উপরে আমরা কন্টেন্টটা রেডি করব। আচ্ছা, এখানে সেগমেন্ট 5.1 এটা হচ্ছে লেটার অফ ক্রেডিট বা এলসি। হয় না, ব্যাংকে যাই, ব্যাংক এলসি দেয় না, এখন এলসি খোলা যাচ্ছে না কারণ ডলার সংকট। এই এলসিটা হচ্ছে সেই এলসি। তারপরে 5.2 তে বলা হয়েছে এক্সপোর্ট ফাইন্যান্স।
এক্সপোর্ট ফাইন্যান্সিং অনেক ভাবে হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ফ্যাক্টরিং, যেটা আমি বললাম যে আপনি একটা